শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস রঞ্জন সরকার। নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করার আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই পরামর্শ দেয় দলটি। সেই সাথে সরকারি নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় কেউ থাকলে তাদের অপসারণের আহ্বানও জানানো হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের রদবদলে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান মির্জা ফখরুল। এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছে প্রেস উইং। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে আসেন বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমদ। প্রতিনিধি দলটির সঙ্গে ১ ঘণ্টারও বেশি সময় ধরে চলে ডক্টর ইউনূসের বৈঠক। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রধান উপদেষ্টাকে বিএনপির কয়েকটি উদ্বেগের কথা জানানো হয়েছে। জেলা প্রশাসন বিশেষ করে সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা কিছু কিছু কথা বলে এসেছি যেগুলো আমরা মনে করেছি যে তারা এখনও সেই পুরনো সরকারের ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে, তাদেরকে অপসারণের কথা আমরা বলেছি। বিশেষ করে হায়ার জুডিশিয়ারিতে এখনও যে সমস্ত ফ্যাসিস্টদের দোষর আছেন তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ বিচারকদের দেওয়ার ব্যবস্থা করতে হবে। এ সময় দ্রুত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় সংসদ অনুষ্ঠানকে অর্থবহ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। বৈঠকে নির্বাচনের আগে প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার আহ্বান জানায় বিএনপি। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্যে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি তার তত্ত্বাবধানে হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেন ডক্টর ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ভারতের সাথে মাত্র একটি চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার, আর কয়েকটি চুক্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, 11টি চুক্তি বাতিলের যে কথা সামাজিক মাধ্যমে ঘুরছে সেই তালিকার অনেকগুলো প্রকল্পই চূড়ান্ত হয়নি। ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলেও দিল্লি এখনও চিঠির উত্তর দেয়নি বলেও জানান উপদেষ্টা। হিউম্যান রাইটস ওয়াচ সহ 6 সংগঠনের নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দিল্লিতে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠির জবাবও 1 বছরে মেলেনি বলেও জানান তৌহিদ হোসেন। একটি মাত্র চুক্তি গার্ডেনরিচের সাথে, গার্ডেনের শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা ওটা বাতিল করা হয়েছে, এটুকু আমি জানি। এটা তো অনেক পুরনো, অনেকদিন আগেই করা হয়েছে। বাকিগুলোর কয়েকটি আছে যে বিভিন্ন পর্যায়ে আছে এবং ঠিক ওই নামের নেই, অন্যরকম ডেসক্রিপশনের কিছু আছে। একমাত্র লাস্টে যেটা ছিল জিআরএসি, মানে গার্ডেনরিচ শিপইয়ার্ডের সাথে যে আমাদের একটা ওই টাগবোট কেনার চুক্তি ছিল, এটা আমরা বাতিল করেছি। কারণ বাতিল করা হয়েছে যেটা বিবেচনা করে দেখা গেছে যেটা বাংলাদেশের জন্য খুব লাভজনক না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার রোধে পলিসি গাইডলাইন নয়, প্রয়োজন সুনির্দিষ্ট পরামর্শ, এমনটাই মনে করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে ইটিআইতে আয়োজিত এআই নিয়ে কর্মশালায় কথা বলেন তিনি। সিইসি জানান, নির্বাচনী এআই এর অপব্যবহার ও অপতথ্য মোকাবেলায় কৌশল নির্ধারণ করছে নির্বাচন কমিশন। এআই এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা, এটি রোধে সেল গঠন করা হবে বলেও জানান নাসির উদ্দিন। নির্বাচনের সময় অপতথ্য রোধ কিভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। দুর্গম এলাকায় কিভাবে এটি রোধ করা হবে সেই পরিকল্পনাও করতে হবে। কর্মশালায় বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। You will all put your brains together to come up with concrete suggestions. I don't want just
policy guidelines. You have to set up a misinformation disinformation cell, and it should be run. Not that. How many people we have to engage? What kind of people we have to engage? And how to contact with the misinformation that is coming out from the far-flung areas. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত বর্ষা, মাহির ও ফারদিন। অভিযুক্ত 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পাশাপাশি এই ঘটনায় সহযোগী আরও কেউ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে দোষীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ সাজার দাবি জানিয়েছে জুবায়েদের পরিবার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হত্যা মামলার 3 আসামিকে মঙ্গলবার বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আগে থেকে আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। হত্যাকারীদের সর্বোচ্চ বিচার, মৃত্যুদণ্ড দাবি করেন তারা। 5 ঘন্টা লাশ পড়ে থাকার পরেও তারা কোনো পদক্ষেপ নেয় নাই। অবশ্যই আমরা চাই ফাঁসি হোক। যারা খুনি তারা অলরেডি স্বীকারও করেছে এটা পরিকল্পিত খুন। প্রতিটি ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা আদালত চত্বরে অবস্থান নিয়েছি যাতে এই বিচারকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আসামিদের গ্রেফতার করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত ট্রাইব্যুনালে বিচারের দাবি জানায় জুবায়েদের পরিবার। যেহেতু আমার ভাই সে মারা গেছে, আমরা তার বিচার চাই। আমরা এলাকাবাসী সহ সমগ্র দেশের মানুষই খুশি যে তাদেরকে পুলিশ ধরছে। এটা যদি দ্রুত ট্রাইব্যুনাল নিয়ে দ্রুত বিচারটা করতে পারে তাইলে আমরা খুশি আর কি, যে আমরা এই বিচারটা দ্রুত চাই। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজির করে বর্ষাসহ 3 আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করে পুলিশ। আদালতে জুবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নের ব্যাপারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। এই মামলার যে 2 নম্বর আসামি বারজিস শাবনাম বর্ষা, সেই তার প্ররোচনায় এবং তারই বন্ধু মাহির রহমান এবং তাদের আরেক বন্ধু ফারদিন আহমেদ সহ তারা অন্যান্য আরও সহযোগী থাকতে পারে, তারাও তাকে হত্যা করে। প্রাথমিকভাবে তদন্তকারী কর্মকর্তায় 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং এটার সঙ্গে আর কারা জড়িত আছে কিনা সেটাও তদন্তকারী কর্মকর্তা খুঁজে দেখছে এবং সেটা তারা তদন্ত অবস্থায় রেখেছে। মামলার এজাহারে 3 আসামি প্রাপ্তবয়স্ক উল্লেখ আছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জুবায়েদ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন জুবায়েদের ছাত্রী বর্ষা। এ ঘটনায় সরাসরি অংশ নেয় বর্ষার প্রেমিক মাহির ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলান। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার MN নজরুল ইসলাম। বলেন, এই ঘটনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, বর্ষার বাসার নিচে গলার ছুরিকাঘাত করলে দ্রুত বাসায় উঠে বাঁচার চেষ্টা করছিলেন মাহিদ। হত্যাকাণ্ডের আরও কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। নজরুল ইসলাম জানান, জুবায়েদ 1 বছর ধরে বর্ষার গৃহশিক্ষক ছিলেন। এরপর প্রেমের সম্পর্ক হলে দোটানায় পড়ে জুবায়েদকে হত্যার জন্য বারবার চাপ দেয় বর্ষা। মাহির কোনো এক সময় ওই বাসায় ওখানে ভাড়া থাকতো, তো আগে থেকে ওই মেয়েটার সাথে পরিচয় দীর্ঘদিনের, কিন্তু প্রেমের সম্পর্কটা অনুমান 1.5 বছর ধরে। জুবায়েদ 1 বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায়। যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জুবায়েদের কাছে যায় তখন জুবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জুবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জুবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে, আর পোস্টটা মারছে মাহির, তাই না? আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের 15% আর পোস্টটা মারছে মাহির, তাই না? আন্দোলনের মুখে অবশেষে মূল বেতনের 15% বাড়ি ভাড়া দেয়া হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। সন্তুষ্টি জানিয়ে আন্দোলন প্রত্যাহার করেছেন শিক্ষক কর্মচারী নেতারা। বুধবার থেকে ফিরবেন ক্লাসে। শিক্ষা উপদেষ্টা জানান, সরকারের আর্থিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে। অবশ্য শিক্ষক কর্মচারী নেতারা শিক্ষা মন্ত্রণালয় থেকে শহীদ মিনারে ফিরে গেলে সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা মিশ্র প্রতিক্রিয়া জানান। পরে সিদ্ধান্ত মেনে নিয়ে চিকিৎসা ও উৎসব ভাতা দেওয়ার আহ্বান জানান তারা। আমরা এখানে ঘোষণা দিচ্ছি যে আমরা আগামীকালকে থেকে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। যে এমপিভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধাদি
সেটা যথেষ্ট রকমভাবে কম। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না। অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে। আন্দোলন দমনে শেখ হাসিনা মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি, যে কয়েকটি ঘটনা ঘটেছে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিরাই দায়ী বলে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। লিথাল উইপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার সংক্রান্ত কল রেকর্ডের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল জানমালের নিরাপত্তা রক্ষায়। পাশাপাশি সারা দেশে 3,05,000 রাউন্ড গুলি ছোড়ার তথ্য নিয়েও সন্দেহ প্রকাশ করেন শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এদিকে গুমের মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করে বুধবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশনা রয়েছে। প্রসিকিউশন বলছে, আসামিদের হাজির করা বা গ্রেপ্তার দেখানো না হলে ট্রাইব্যুনাল আইন অনুযায়ী চলবে বিচার কাজ। লেথাল উইপন ব্যবহার করতে বলছে, কিন্তু লেথাল উইপন দিয়া বলে না যে ছাত্রদের উপর গুলি করিয়া তুমি মানুষ মেরে ফেলো। যে অডিও রেকর্ডটা এক্সামাইন হইল, ফরেন্সিক একটা রিপোর্টও দিল, সেই রিপোর্টটা মাননীয় আদালত কিভাবে একটির উপরে রিপোর্টের উপরে ভিত্তি করে এটাকে অ্যাকসেপ্ট করবেন? যদি ওনারা কালকে হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয়, তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে। কার্গো কমপ্লেক্সে আগুনে পুড়ে গেছে অনেক জরুরি ওষুধের কাঁচামাল। এতে 4,000 কোটির ঔষধ উৎপাদন ব্যাহত হবে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ঔষধ শিল্প সমিতি। বিমানবন্দরের অগ্নিকাণ্ডে পুড়ে গেছে 45টি কোম্পানির 2 থেকে 250 কোটি টাকার কাঁচামাল। এর মধ্যে আছে অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, হরমোন, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো জরুরি ওষুধের কাঁচামাল ও অন্যান্য সামগ্রী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিমানবন্দরের স্টোর ও কোল্ড চেইন সিস্টেম ঠিক না করলে সংকটে পড়তে পারে পুরো স্বাস্থ্য খাত। পুড়ে যাওয়া পণ্যের জন্য পরিশোধকৃত শুল্ক, ডিউটি ট্যাক্স ও ভ্যাট ফেরত চায় ঔষধ শিল্প সমিতি। এই কাঁচামাল পুড়ে যাওয়ার কারণে ঔষধ উৎপাদন যেমন ব্যাহত হতে পারে, তেমনই বেশ কিছু স্পেয়ার পার্টস এবং মেশিনারির পার্টস ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি ওষুধ কোম্পানির, যা পুনরায় আমদানি করা সময় সাপেক্ষ বিষয়। ফলে এর সাথে উৎপাদন প্রক্রিয়াগুলোও ব্যাহত হবে। এদিকে যে সকল পণ্য অন্যান্য এয়ারপোর্টে চলে গেছে এই আগুনের কারণে, এগুলো ওই জায়গায় কিভাবে প্রিজার্ভ করা হয়েছে এই ব্যাপারে নিয়ে আমরা শঙ্কিত আছি। কেননা আমাদের ঔষধের অনেকগুলো বিশেষ তাপমাত্রায় রাখতে হয়, সেটা তো নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হয়। আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না, তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে, এমনটা জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। জানান, ফায়ার ইউনিটের তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয়, যার দায় বিমান কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টদের। মোস্তফা মাহমুদ দাবি করেন, সিভিল এভিয়েশনকে অগ্নিনিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে 19টি চিঠি দেওয়ার বিষয়টির ভুল ব্যাখ্যা করা হয়েছে। বেবি চক চেয়ারম্যান জানান, সহসা ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না। None of them, কেউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে বাধা দেওয়া হয়েছে। হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, সিএনডিএফ এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা, এই বিল্ডিংয়ের এটা নানা রকম মেনটেন্সের কাজ আমরা করি। মাইলস্টোন কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিক হাসপাতালে পৌঁছে দেওয়ার মতো মানবিক দায়িত্ব পালন করায় সেই অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের সম্মাননা দিয়েছে বিএনপি। শনিবার রাতে রাজধানীর উত্তরায় এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় দুর্যোগকালীন সময়ে মানুষের জন্য এগিয়ে আসায় অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের প্রতি কৃতজ্ঞতা জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, জনগণের ভোটে ক্ষমতায় গেলে দেশের সব মহাসড়কে অ্যাম্বুলেন্স টোল মুক্ত করা হবে। আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার। এ সময় ঢাকা 18 আসনের ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান বিএনপি নেতারা। শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও আধুনিক বসবাসযোগ্য এলাকা গড়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এরকম একটা বিমান দুর্ঘটনা হয়েছে, তার সন্তানের কি অবস্থা তারা জানে না, কিন্তু সেই সন্তানদেরকে রক্ষা করার জন্য যারা
সবার আগে পৌঁছে যায়, তাদের জন্য তো আমাদের কিছু একটা করা উচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, ইনশাল্লাহ কোনো অ্যাম্বুলেন্সকে সারা বাংলাদেশে কোনো জায়গায় কোনো টোল দিতে হবে না। সব খবরে নিচ্ছি ছোট্ট আরও একটা বিরতি, সঙ্গেই থাকুন। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মিশনপাড়া মোড় থেকে গণসংযোগে বের হন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন আবু জাফর আহমেদ বাবুল। এ সময় আমলাপাড়া, কালীরবাজার, স্বর্ণপট্টি সহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। আবু জাফর আহমেদ বাবুল জানান, বিএনপির 31 দফা ঘরে ঘরে পৌঁছে দিতে প্রতিদিন বিভিন্ন এলাকায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে গাজীপুরে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে টঙ্গী পশ্চিম থানা মুদাফায় 52 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা। পরে টিএনটি বাজারে গণসংযোগ করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। এ সময় বিএনপি ঘোষিত 31 দফার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন বক্তারা। কুষ্টিয়ায় জাতীয় উন্নয়নে নারীর অংশগ্রহণ, গণতন্ত্র, সমতা ও অগ্রগতির প্রতিশ্রুতি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার আমলাপাড়া ঈদগাহ মাঠে এই সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, জাতীয় উন্নয়নে নারীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র ও সমতা প্রতিষ্ঠা সম্ভব নয়। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নারী সমাজকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এগিয়ে আসার আহ্বান জানান তারা। আত্মকর্মসংস্থান নিশ্চিত সহ 7 দফা দাবিতে কক্সবাজারে অবস্থান কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে বধির, বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও জাতীয় বধির ঐক্য পরিষদের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সংগঠনের নামে নিজস্ব কার্যালয় স্থাপনের, সরকারি ভূমি বরাদ্দ, গণপরিবহনে হাব ভাড়ার ব্যবস্থা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেন তারা। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর বাউফলে চলছে ইলিশ ধরার মহোৎসব। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি থাকলেও নদীর ঘাটেই বসছে বাজার। বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ ও জাটকা। অথচ এর মাত্র 500 মিটার দূরেই রয়েছে পুলিশের টহল। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম পারভেজ জানান, নদী বড় হওয়ায় সব এলাকায় অভিযান চালানো সম্ভব হয় না। তবে বাজারে ইলিশ বিক্রির অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। উপজেলা মৎস্য বিভাগের তথ্যমতে এ পর্যন্ত অভিযানের শাস্তি দেওয়া হয়েছে 76 জন জেলেকে। এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।